আরো একটা সিরিজ, আরো একটা হার, বাট এই হারটা বেশ বেশ কঠিন ভাবেই লেগেছে আমাদের মনের মধ্যে একদম। সেটা হচ্ছে হোয়াইট ওয়াশ, ইয়েস, একদম হোয়াইট ওয়াশ পাকিস্তানের বিপক্ষে। সো আবার চলে আসলাম উইথ হোয়াট দ্য পিচ, অল স্পোর্ট এবিপি এবং সাজ্জাদ উদাস। আমরা একদম উদাস ভাবে এসে দাঁড়িয়ে গেছি আবার, কারণ আমরা আবারও বাংলাদেশ বেতারে ছিলাম কমেন্ট্রি বক্সে, এবং আবারও বাংলাদেশের জয়ের ঘোষণাটা দিতে পারিনি আপনাদেরকে। সো ইয়েস, সেই জয়ের ঘোষণাটা পাকিস্তানের পক্ষে এসেছে, 7 উইকেটের বিশাল একটা জয়। এবং আই গেস এই জয়টা আমাদের বলে না যে কেউ চপেটাঘাত করলে যেরকম লাগে সেরকম ভাবে লেগেছে, রাইট? এরকম আমি একটা পার্টিকুলারলি আজকের ম্যাচটা নিয়ে যদি বলি, আজকের ম্যাচটাতে আমি খুব একটা কষ্ট পাচ্ছি না, কারণ আজকের ম্যাচে বাংলাদেশ কম্পারেটিভলি বেটার ক্রিকেট খেলেছে। মানে অ্যামাং দ্য 6 গেমস বাংলাদেশ প্লেড, ইউএইর 3টা ম্যাচ, পাকিস্তানের 3টা ম্যাচের কথা যদি বলি, আজকে বাংলাদেশ বেস্ট ক্রিকেট খেলেছে। তবে আজকে মোহাম্মদ হারিস ওয়াজ আউট অফ দ্য ওয়ার্ল্ড। মানে ও আসলে আইপিএল লেভেলের ব্যাটিংটা করছে। আইপিএল কে আমরা বলতেছি এই ধরনের উইকেটে, আমরা যদি বলি যে ওই ব্যাটিং কিভাবে করতে হয়, তাহলে আইপিএলটা তো একটা রেফারেন্স পয়েন্ট। তো সেই জায়গা থেকে আসলে মোহাম্মদ হারিস ওইভাবেই আসলে ব্যাট করেছে আজকে। বাংলাদেশের বোলাররা খুব বাজে বোলিং করেছে সেটা বলবো না, মোহাম্মদ হারিস ওয়াজ টু গুড। আহমেদ বিন পারভেজ সেম। আপনি একমত যে মোহাম্মদ হারিস আই গেস মানে একদম কম্পিউটার গেমের মতো ব্যাটিং করছে আজকে? না, আমার কাছে মনে হয় যে ব্যাটিংটা তো ইনসেন ছিলই। যা ভার্বস বা যা হচ্ছে প্রশংসা আহ, সাজ্জাদ দিল মোহাম্মদ হারিসের জন্য, অ্যাবসলিউটলি জাস্টিফাইড, সেটাতে কোনো সন্দেহ নাই। বাট আমার কাছে যেটা পার্সোনালি মনে হচ্ছে যে বাংলাদেশ এই ম্যাচটার আগেও কিছু প্ল্যান করেছে ডেফিনেটলি। মানে কোন ব্যাটারের বিরুদ্ধে কিভাবে বল করতে হবে, কিছু পরিকল্পনা তাদের ছিল। বাট এই রূপে মোহাম্মদ হারিসকে দেখার কোনো পাস্ট রেফারেন্স তাদের নাই। সো এই মোহাম্মদ হারিসকে আসলে ফেস করার মতো যে পরিকল্পনা, সেটা তারা করতে পারে নাই। বাট এক, বিপিএল তো ছিল। না বিপিএল ছিল, বিপিএলেও এই লেভেলে ব্যাটিংটা আসলে হারিস করতে পারে না। অনেক এক্স্যাক্টলি, সময় এক্স্যাক্টলি। জিশানের সাথে যখন সে স্টার্ট করেছে, জিশান হ্যাড আ মোর এক্সপ্লোসিভ স্টার্ট দেন হিম। আমরা দুর্বার রাজশাহীর ম্যাচগুলো দেখেই বলছিলাম। সো মোহাম্মদ হারিস যে এই লেভেলে ব্যাট করতে পারেন, আই থিঙ্ক হাসান নওয়াজ বা সাইম আইয়ুব তারাও হয়তো একটু অবাকই হয়েছেন আজকে যে হারিস কি খেলছে এটা। পিচ খুব ভালো, কোনো সমস্যা নাই। বাউন্ডারি সাইজ ছোট, সেটাতেও সমস্যা নাই। বাট হারিস একটা ফ্ললেস ব্যাটিং ইনিংস দিয়ে আজকে যে অবধারিত জয়টা ছিল সেটাকে আরেকটু সহজ করে দিয়েছে। আমরা ব্যাপারটাকে হয়তো একটু কঠিন করতে পারতাম, যে কারণে সাজ্জাদও বেশ মনে হচ্ছে যে খুব একটা ডিসঅ্যাপয়েন্টেড না। আমিও আসলে মানে এত বেশি আমরা নেগেটিভিটি নিয়ে কথা বলতে থাকি, বা বাংলাদেশের ফ্লস গুলা কি, ভুলগুলা কি, সেগুলো নিয়ে এত বেশি কাটাছেড়া করতে থাকি। আজকে আমি সিদ্ধান্তই নিয়েছি এই ভিডিওতে শুধু পজিটিভস গুলো নিয়ে কথা বলবো। আমার চোখে কিছু পজিটিভস ছিল, সেটাই আমি আসলে বলতে চাই, এর বেশি কিছু বলবোও না। ফার্স্ট পজিটিভটা আমার কাছে লেগেছে পারভেজ ইমনের রানে ফেরাটা। অন্তত তার পজিটিভ ইন্টেন্টটা সে হারায় নাই আগের দুটো ম্যাচে বাজে পারফর্ম করার পরও। হি কেম ব্যাক উইথ আ গুড নক সেঞ্চুরি পার্টনারশিপ বাংলাদেশের ওপেনিং উইকেট স্ট্যান্ডে, যেটা ফিফথ বারের মতো হয়েছে এতগুলো টি20 ম্যাচ খেলার পর। সো এটা একটা পজিটিভ যে ইমন তানজিদে হয়তো আমরা একটা লং টার্ম ওপেনিং পার্টনারশিপ হোয়াইট বল ক্রিকেটে পাচ্ছি। এক্সপেক্ট করতে হ্যাঁ, পারি, সেই রাইট। সলিউশনটা আমরা পাচ্ছি। এরপর যদি বোলিং এ যাই, মেহেদী হাসান মিরাজ আমাকে সারপ্রাইজই করেছে এক প্রকার। সে যখন সেকেন্ড পার্টে বোলিং করতে আসছিল, আমরা কিন্তু কমিউনিটিতে ছিলাম, আমি প্রথমে বলছিলাম এটা শামীম পাটোয়ারি, পরে দেখলাম না এটা মেহেদী মিরাজ, কারণ সে তার বোলিং অ্যাকশনই পুরোপুরি পরিবর্তন করেছে। সো সে চেষ্টাটা করছে, সে চেষ্টার সিমিং লাইক প্রতিফলনটা আমরা সিকান্দার রাজা দেখেছি। বা সুনীল নারায়ণ, হ্যাঁ, আমরা বলছিলাম কিছু কিন্তু, একটা রাইট। করার চেষ্টা করছে, হাতটা বোলিং আর্মটা লুকিয়ে বল করতে আসা, কিংবা তার বোলিং এর ধরনটাও। হি ওয়াজ আওয়ার বেস্ট বোলার টুডে, যেটা সারপ্রাইজ। আমরা অনেকে হয়তো ভাবি না যে মিরাজ এরকম একটা উইকেটে বাংলাদেশের বেস্ট বোলার হবে কোনো একটা টি20 গেমে। যাই হোক, টকিং অ্যাবাউট পজিটিভস, এই দুইটার বেশি খুব একটা বেশি কিছু পাই নাই। আরো একটা বিষয় যেটা আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য পজিটিভ, সেটা হচ্ছে এই টাইপের উইকেটে আসলে খেলতে অভ্যস্ততা আমাদের থাকতে হবে, এবং এই লার্নিং এক্সপিরিয়েন্সের একটা বড় পয়েন্ট যেটা আবারও যেটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে, যে এই বোলিং লাইন আপটা মুস্তাফিজ এবং তাসকিনকে ছাড়া আমার কাছে মনে হয় না যে পরিপূর্ণতা পায়। মানে তারা দুজন এখনো আমাদের এই টি20 সেট আপের জন্য অপরিহার্য। আই থিঙ্ক অনেকটা লিডারশিপ রোলে আমরা যেটা বলছিলাম যে এই বোলারদের ছাড়া মানে তাসকিন, মোস্তাফিজ, ওই যে আমরা এক্সপিরিয়েন্সটা সবসময় ল্যাক করি। এবং আপনি আজকে খালেদ আহমেদের ডেবু করেছেন, তার কাছ থেকে আপনি ডেফিনেটলি একটা ম্যাজিক্যাল স্পেল এক্সপেক্ট করতে পারেন না, তারপর আবার এই উইকেটে। না, সো হাসান মাহমুদ লাস্টের দিকে কিন্তু ট্রাই করেছেন সেই স্লোয়ার দিয়ে মুস্তাফিজের টাইপের বোলিং করার, বাট ওই যে না, বললাম। আমি এখানে একটু ডিসঅ্যাগ্রি করব। এক্সপেক্ট করতে পারি না এই কথাটার সাথে আমি ডিসঅ্যাগ্রি করব। কারণ হচ্ছে যে খালেদ আহমেদ ইজ নট এ নিউ বোলার। খালেদ হুম আহমেদ হুম অনেক বছর ধরে বাংলাদেশ দলে খেলছেন, এবং আমরা যদি ডোমেস্টিকের কথাও যদি বলি, হি ইজ ওয়ান অফ দ্য সিনিয়র প্লেয়ার্স এই মুহূর্তে। হ্যাঁ, আজকে তার টি20 ডেবিউ ডেবু, হয়েছে, রাইট। কিন্তু
ফর সামওয়ান যে বিপিএল এ এত বছর ধরে খেলছেন, এবারের বিপিএল এ সেকেন্ড হাইস্ট উইকেট টেকার ছিলেন, সো তার কাছ থেকে খুব ভালো মানে অনেক ম্যাজিক্যাল কিছু এক্সপেক্ট করব না, এই কথাটার সাথে আমি একমত না। খালেদ আহমেদের আজকে প্রবলেমটা সেটা হচ্ছে যে প্রত্যেক ওভারে অন্তত একটা করে বল তিনি এত বাজে করেছেন যে পুরো ওভারটা খারাপ হয়েছে এবং তার পুরো স্পেলটা রুইন্ড আই হয়েছে। গেস দ্যাটস দ্য প্রবলেম উইথ এভরি বোলার। হ্যাঁ, এবং সাজ্জাদ, আরেকটা জায়গায় আমি একটু বলবো যে পারভেজ কিন্তু ওই মুস্তাফিজের কথাটা বলেছে। আমরা যদি বাংলাদেশের ইনিংসের দিকে তাকাই, প্রথম পাওয়ার প্লেতে 53 রান, 7 থেকে 15 ওভারে 97 রানস, এর পরের 5 ওভারের মধ্যে 46 রান। ওই 5 ওভারের মধ্যে কিন্তু 3 ওভারে এসেছে 38 রান, 2 ওভারে 8 রান দিয়েছে আব্বাস আফ্রিদি। হ্যাঁ, মানে দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট অফ দিস গেম। 2 ওভারে মাত্র 8 রান, ওই 2 ওভারে যদি এবং 2 উইকেট। 2 উইকেট, ওই 2 ওভারে যদি আটকে যদি 18 হতো, স্টিল বলা হতো ভালো ওভার, কারণ ডেথ ওভারে 2 ওভারে 18 রান ইজ এ গুড বোলিং। কিন্তু ওই জায়গায় 10টা রান, মানে দ্যাট ওয়াজ দ্য ডিফারেন্স বিটুইন 210 অ্যান্ড 196। এবং 200-র ওপরে যখন চলে যাবে, সেখানে হতে পারে বাংলাদেশ মাত্র 4 রানই কম করেছে 200 চাইতে, কিন্তু সাইকোলজিক্যাল একটা অ্যাডভান্টেজ কিন্তু থাকে যে 200-র নিচে পাকিস্তান জানে যে দিস ইজ এ 200 উইকেট এবং আমাদের 200-র নিচেই চেস করতে হবে। সো ওইটাও একটা জিনিস এফেক্ট করেছে। আর হারিসের কথা তো বলতেই হবে আরেকবার। আমি আরেকটা জিনিস একটু অ্যাড করব, পারভেজ আজকে যেমন অনেক পজিটিভস এর কথা বলেছে, আমিও আসলে নেগেটিভ গুলো খুব একটা বলবো না, কিন্তু আমি কিছু অপূর্ণতার কথা বলবো। একটা হচ্ছে যে হারিস যখন সুযোগ পেয়েছে, হি মেড ইট রিয়েলি বিগ অ্যান্ড হি মেড দ্য বোলার্স পে। তাই সে খেলাটা শেষ করে আসছে। আজকে পারভেজ হোসেন ইমনের সামনে সেই সুযোগটা ছিল। পারভেজ হোসেন ইমন এত দুর্দান্ত খেলছিলেন, মাঝখানে একটুখানি মনে হচ্ছিল যে শেপটা হারাচ্ছেন, পরে আবার কিন্তু ধরে ফেলেছেন, কিন্তু এরপরে খুবই বাজে একটা শট খেলে আউট হয়েছেন, যেটা পারভেজ হোসেন ইমনের শর্ট কামিংস এখন পর্যন্ত। তানজিদ তামিম ওয়ান্স এগেইন হি গট এ স্টার্ট অ্যান্ড দেন গট আউট। একটা জিনিস ভালো যে এই দুজনের মধ্যে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ইমন একটুখানি মাঝে মধ্যেই আউট অফ শেপ হয়ে যান, তো ইমন যদি একটু ভালো করে ফেলেন, এই জুটিটা আমাদেরকে জুটি দেবে, এটা বোঝা যাচ্ছে। আমরা এর আগে দেখেছি যে হয় তামিম রান করেছে অথবা ইমন রান করেছে, দুটো একসাথে হচ্ছিল না। আবার ইমন যখন রান করেছে, আমরা যদি দেখি যে ইমন যদি রান করে, তখন জুটিটা গড়ার সম্ভাবনাটা বেড়ে যায়, কারণ তামিম ইজ এ মোর সলিড প্লেয়ার দ্যান ইমন। তো ওই জায়গাটা থেকে আমার কাছে আমরা আশা করবো যে তারা কনসিস্টেন্ট হবে এবং তামিমকে আসলে বড় ইনিংস খেলাটা শিখতেই হবে। মানে হি ইজ টু গুড ব্যাটার টু গেট আউট লাইক দিস, এই 30 রান 40 রান করে আউট হয়, মানে হি ইজ এ ফ্যান্টাস্টিক ব্যাটার। ও কেন এই ধরনের ব্যাপার ইয়ে হবে। আরেকটা পজিটিভ আজকে বলবো, তাওহিদ হৃদয় কিছুটা ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছে, যদিও মাত্র 25 রান, বাট অ্যাটলিস্ট উই স দ্য ইন্টেন্ট তার মধ্যে। লিটন আজকে খুব ভালো খেলেনি, ইনিংসটাও বড় করতে পারেনি, তারপরও ওভারঅল ব্যাটিং ওয়াজ ওকে, বোলিংও ওয়াজ ওকে। হ্যাঁ, ওই যে আব্বাস আফ্রিদির 2 ওভার, সেই 2 ওভার বাংলাদেশে যদি কেউ বের করতে পারে, সেটা মুস্তাফিজই একমাত্র বের করতে পারতো। ইয়েস, ওইখানে আমরা বারবার ল্যাক করছি, এবার ফিরে আসছি ওইখানে। বাট আমার মনে হচ্ছে আজকে মোহাম্মদ হারিস তার জীবনের অন্যতম সেরা ইনিংসটা খেলেছে। বিকজ 100-এর চেয়ে বড় বিষয় হচ্ছে ওই যে আমরা বলছিলাম না যে লার্নিং। সো এই লার্নিংটা আই গেস কিভাবে একটা ইনিংস বিল্ড করতে হয়। আমরা সবসময় বলি যে ইদার একটা দুরন্ত সূচনা করতে হয় কিংবা ফিনিশ করতে হয়, বাট এই যে ইনিংসটা বিল্ড আপ করা, এইখানেই বোধহয় আমাদের ব্যাটারদের ল্যাকিংস আরও বেশি চোখে পড়ে। অবশ্যই তাই। এবং যেহেতু আক্ষেপের কথা বলছি, কিছু আশার কথাও শোনাতে চাই। আসলে আমাদের ইন্ডিভিজুয়াল যে চ্যানেলস থেকে আমরা ভিডিও কন্টেন্ট করি, আশা করি আপনারা সেগুলো খুব পছন্দ করেন। হোয়াট দ্য পিচ নতুন করে এসে আমাদের ভাত মারার চেষ্টা করছে। হ্যাঁ, বাট উই উইল ট্রাই টু স্টে পজিটিভ। এবং কন্টেন্ট ক্রিয়েটরদের বেস্ট স্ট্রেংথ হচ্ছে তারা যদি একসাথে থাকে। সো আমরা একসঙ্গেই থাকার চেষ্টা সবাই মিলে করছি। যদি ভাত খাই, তাই না? ঈদের আগে আমি জানি না এটাই আমাদের শেষ কন্টেন্ট হতে পারে, এরপর তো ঈদের রাইট। ছুটি, সবাই যাবে সেই ভেকেশনে। আর আমাদের যারা ফ্যান্সরা আছে, আমাদের যারা ফলোয়ার্সরা আছে, যারা আমাদের কন্টেন্ট ফলো করেন, সবাইকেই অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই। এই হতাশা আমরা সরিয়ে ফেলতে চাই। কোথাও যাবেন না, বিকজ শ্রীলঙ্কা সিরিজ কামিং ইয়েস আপ। ইয়েস ইয়েস, শ্রীলঙ্কা সিরিজ টেস্ট, ওয়ানডে, টি20 সব একসাথে। আজকে এক্সপেকটেশন। আজকে পুরো ভিডিওটা আমি মশা তাড়াতে তাড়াতে আর কান চুলকাতে চুলকাতে ওই যে চলে যাচ্ছে। ইউটিলিটি ক্রিকেট খেলতে হয়, যে মশা সেটাই, তাড়াইতে হয়, কন্টেন্টও সেটাই, বানাইতে হয়, এরকম আর কি। যে মশা তাড়াতে পারে সে কন্টেন্টও মানে বানাতে এমনি পারে। মশার মধ্যে আছি, তার উপরে কালো পরে আছি, তার উপরে আমার ব্লাড ওকে ওকে, গ্রুপ ইয়েস। হচ্ছে এমন ব্লাড গ্রুপ যেটা আসলে মশা বা পোকা এগুলাকে অ্যাট্রাক্ট করে।
আচ্ছা যাই হোক, আমরা আপনাদের কোন কোন পারফরমেন্স অ্যাট্রাক্ট করেছে আজকের খেলায় অ্যাটলিস্ট সেটা আমাদেরকে কমেন্টসে জানাবেন। আমরা মশার কামড় থেকে তাড়াতাড়ি বাসায় যাই ফেরত, বাট আপনারা অবশ্যই কোথাও ফেরত যাবেন না, স্টিক থাকবেন তিনজনের চ্যানেলেই একসাথে, হোয়াট দ্য পিচ, সাজ্জাদ উদাস এবং আহমেদ বিন পারভেজের অল স্পোর্ট এবিপির সাথে। বাংলাদেশ আজকে হোয়াইট ওয়াশ হয়েছে, কালকে হোয়াইট ওয়াশ করবে, এই আত্মবিশ্বাসে ফেরত আসবো ডেফিনেটলি। আপাতত বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, গুড নাইট।